সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু দুটোই কমে এসেছে। এখন শনাক্তের হারও 2%। সেক্ষেত্রে আমরা অনেকটাই করোনা পরিস্থিতিকে মোকাবিলা করতে পেরেছি। তবে ভবিষ্যতে এই ভয়াবহতা আবার হবে কিনা সেটি এখন প্রশ্ন। সেই সাথে এই কোভিড মহামারীতে মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও অনেকটাই প্রভাব পড়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। সাথে আছেন ডাক্তার শামীম আহমেদ, সাবেক পরিচালক জাতীয় কিডনি ইনস্টিটিউট, এবং সাথে আছেন ডাক্তার মোর্শেদা চৌধুরী, পরিচালক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ব্র্যাক। দর্শক, আপনারা চাইলে আপনাদের প্রশ্ন আমাদের করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। চলুন কথা বলি আমাদের আজকের অতিথিদের সাথে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনি। জি, আমি প্রথম ডাক্তার শামীম আহমেদ আপনার কাছে আসতে চাই। আমরা দেখছি যে করোনা সংক্রমণ এখন অনেকটাই নেমে এসেছে, যেটি স্বস্তির ব্যাপার। ভবিষ্যতে কি আবারও এই ভয়াবহতা হতে পারে কিনা, যেহেতু আমরা গতবারও দেখেছি যে ঈদের সময়টাতে আবার করোনা সংক্রমণ অনেকটাই বেড়ে গিয়েছিল, যেহেতু এই করোনা ভাইরাসটি অনেক বেশি রূপ বদল করছে। তো ভবিষ্যতে কি আমরা আবারও এর ভয়াবহতা দেখতে পারি কিনা? ধন্যবাদ। খুবই স্বস্তি এবং স্বস্তির কথা যে আপনি এই 6.5 মাসে আজকের মৃত্যুর সংখ্যা মাত্র 7 জন, মানে 6.5 মাসে এটাই সর্বনিম্ন, এবং এখন মাত্র শনাক্ত হয়েছে 645 জন, এবং এই নিয়ে শনাক্তের হার 15,61,433 জন। আর মৃত্যু হলো 7 জন নিয়ে এই মতো মৃত্যু হলো 27,654 জন। তো এইটা কিন্তু একটা স্বস্তির খবর। তবে আমরা যেটা বলি, একটা হলো টোটাল এরাডিকেশন আর একটা হলো কন্ট্রোল। কন্ট্রোল বলা হয় যখন এটা ইপিডেমিওলজি পয়েন্টে যদি 5 এর নিচে থাকে। ডেফিনেটলি এখন যে শনাক্তের হার সেটা আজকে হলো 2.7%। অত 3-4 দিন যাবত এটা শনাক্তের হার 5 এর নিচে, 3 or something like that. দ্যাট ইজ আমাদের জন্য একটা ভালো যে আমাদের কন্ট্রোলে আছে, বাট ইট ইজ নট ইরাডিকেটেড, নির্মূল হয় নাই। কিন্তু এই ভাইরাসটা কিন্তু আমাদের যায় নাই। কাজেই এই ভাইরাসের জন্য আমাদের যে যে স্বাস্থ্য নীতি, সেই নীতিগুলি কিন্তু আমাদের মানতে হবে। আপনি এখন অফিস, আদালত, স্কুল, কলেজ, তারপরে যেগুলি পর্যটন কেন্দ্র সব খুলে দেওয়া হয়েছে। কাজেই সব জায়গায় কিন্তু স্বাস্থ্যের যে নীতি, যেটা সোশ্যাল ডিস্টেন্স বলেন, মাস্ক বলেন, এবং যতটুকু পারেন আপনি নিজের সুরক্ষার জন্য এটা করতে হবে। না হলে যেটা হবে, আবার হয়তো একটা তৃতীয় ওয়েভ যদি বলে, অক্টোবর মাসে ইন্ডিয়ারা একটা সাসপেক্ট করতেছে ওইখানে যদি তৃতীয় ওয়েভ আসে, তাহলে বাংলাদেশ কিন্তু এটার বাইরে নয়, কারণ বাংলাদেশেও এই ওয়েভটা আসতে পারে। কাজেই আমাদের সতর্ক থাকতে হবে। তবে যেটা একটা ভালো দিক হলো যে এই ভাইরাসটা যে স্ট্রেনটা, সেই স্ট্রেনটা এখন ফেড হয়ে যাচ্ছে। যদি অন্য কোনো নতুন স্ট্রেনে না আসে, তাহলে এটা এখন ফেড হয়ে যাবে। সেটা দিক, সেই দিক বিবেচনা করে আমাদের দুইটা জিনিস, যে স্বাস্থ্য নীতি প্লাস যে আমরা যে ভ্যাকসিনের কথা বলছি, সেই ভ্যাকসিন কিন্তু আমাদের দিতে হবে। এই দুইটা মিলে আপনি জানেন এই পর্যন্ত প্রায় 10% or 11-12% ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রচুর ভ্যাকসিন মজুত আছে। সরকার চিন্তা করছে সবাইকে ভ্যাকসিন, এই প্রায় 14 কোটি লোকের ভ্যাকসিন দেওয়া এই বছরের ভিতরে দেওয়ার চেষ্টা করছেন। আর যেটা হলো এই ভ্যাকসিনটা দিলে কিন্তু আমাদের যেটা 80% যদি আমরা 70-80% ভ্যাকসিন দিতে পারে, তাহলে আমাদের এই রোগের থেকে নিস্তার পাবো। সেই ক্ষেত্রে আমি মনে করি এখন যেটা করা উচিত, যে আমাদের স্বাস্থ্য নীতিটা মেনে চলা উচিত, যেটা স্কুল, কলেজ সব জায়গায় একইভাবে চলা উচিত। যে স্বাস্থ্য নীতি অর্থাৎ মাস্ক পরে থাকবেন, যতটুকু পারেন সোশ্যাল ডিস্টেন্স দূরে থাকবেন, এবং এই জিনিসগুলি সবাইকে ট্রান্সমিট করতে হবে এবং মানতে হবে। এবং না মানলে কিন্তু ভবিষ্যতে একটা আশঙ্কা থেকে যায়, যদিও আমরা আশা করি না, আশঙ্কা তো থেকেই যাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বাস্থ্য নীতিটা মেনে চলতে হবে। আমি ডাক্তার মোর্শেদা চৌধুরী আপনার কাছে একটু আসতে চাই যে এখন দীর্ঘদিন পর স্কুল খুলে দেওয়া হয়েছে, হয়তো সামনে ইউনিভার্সিটিগুলো খুলে যাবে। সেক্ষেত্রে আসলে স্বাস্থ্য সচেতনতা বলতে আমরা কি বুঝি, কি আসলে আমাদের সচেতন হওয়া উচিত কোন বিষয়গুলোর দিকে? ধন্যবাদ। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের শিক্ষার্থীরা যারা এতদিন ঘরে ছিল, তারা কিন্তু এক্সপোজড না, আনএক্সপোজড একটা গ্রুপ, এবং ইয়াং গ্রুপ মানে হচ্ছে বাচ্চারা, তারা হচ্ছে ভ্যাকসিনেটেড না, আবার হচ্ছে তারা এতদিন বাইরে বের হয়নি, এক্সপোজড না। আমরা জানি যে এক্সপোজার হলেও কিছুটা ইমিউনিটি পায়, সুতরাং এরা কিন্তু পুরোটাই অরক্ষিত। তো এরা যখন স্কুলে যাবে, তাদের কিন্তু প্রিভেন্টিভ যে মেজার্স গুলি, সেগুলি কিন্তু আরো
কঠিনভাবে পালন করতে হবে। যেমন হচ্ছে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে, হাত ধোয়া এবং হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। এছাড়া যে ক্লাসরুমগুলি আছে সেখানে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা করতে হবে, যেহেতু অনেক স্টুডেন্ট একসাথে বসে যখন টিফিন খায়, সেই টিফিন খাওয়ার সময় সোশ্যাল ডিস্টেন্স যেন তারা মেনটেন করে। এবং এইগুলির ব্যাপারে যে টিচাররা যারা আছেন, যে শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তাদেরকে কিন্তু অ্যাডিকুয়েটলি ট্রেন আপ করতে হবে, যাতে তারা বুঝতে পারেন যে কিভাবে এই ক্লাসরুমের ভিতরে স্বাস্থ্যবিধি তারা বজায় রাখতে পারেন। এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের স্টুডেন্টরা কিন্তু আবার যেহেতু ছোট কিন্তু তারা কিন্তু ভালো অ্যাডভোকেট হতে পারে যদি তাদেরকে আমরা ভালোভাবে শেখাতে পারি। আমি কিন্তু খেয়াল করেছি যে বড়রা যেরকম মাস্ক পরে না, মানে খুলে ফেলে একটু একটু পরপর, ছোটরা কিন্তু অনেক ভালো ইউজার। তার মানে ছোটদেরকে কিন্তু মোটিভেট করা সহজ। এবং আপনি যদি স্কুলে যান তাহলে দেখতে পাবেন অলমোস্ট সবাই কিন্তু মাস্ক পরে আছে। তার মানে তাদের মধ্যে একটা কিছু ঢুকিয়ে দিলে, ভালো কিছু, সেটা কিন্তু তারা মেনে চলার চেষ্টা করে। তাহলে এই জিনিসটা আমাদের এই সুবিধাটা নিতে হবে যে বাচ্চাদেরকে এখন থেকে বোঝাতে হবে যে স্বাস্থ্যবিধি জিনিসটা কি এবং কেন দরকার, এবং তারাই কিন্তু উল্টো তাদের পরিবারের যে তাদের বাবা মাকেও শেখাতে পারবে। সুতরাং এটা একটা অপরচুনিটি যে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে শিখাবো, এট দ্য সেম টাইম তাদের মাধ্যমে কিন্তু অন্যরাও শিখবে। অভিভাবকদেরও এই ক্ষেত্রে অনেকটাই সচেতন হতে হবে এবং শিশুদেরকে তো বাসা থেকেই এই জিনিসগুলো ব্যবহারের ক্ষেত্রে বা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হবে। আমি ডাক্তার শামীম আহমেদ আপনার কাছে আসতে চাই যে আমরা দেখছি কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়ে যাওয়ার পরেও অনেকেই পোস্ট কোভিড সিনড্রোমে ভুগছেন, বিভিন্ন ধরনের উপসর্গ হচ্ছে, সেই সম্পর্কে একটু জানবো। ধন্যবাদ। আমি আমাদের ম্যাডামের সাথে একটু তাল মিলিয়ে বলতে পারি যে এখন কিন্তু যেটা বাচ্চারা কিন্তু মানতেছে, কিন্তু অভিভাবকরা স্কুলের বাইরে তারা কিন্তু এই কোভিড এর যে নীতি, স্বাস্থ্য নীতি মানছে না। এবং আরেকটা জিনিস জানেন, প্রথম স্কুল খোলার পরে কয়েকটা স্কুলে কিন্তু কোভিড ইনফেকশন হলো। যে জন্য হলো যে বাচ্চারা বাসায় থেকে জ্বর এবং সর্দি কাশি থাকবে, তাদের কিন্তু স্কুলে পাঠানো উচিত না। সেটা বাচ্চার জন্য যেমন ক্ষতিকর, অন্যান্য ক্ষতিকর। কাজে অভিভাবকের রোলটা কিন্তু এখানে খুবই জরুরি। তারা কিন্তু এইটা, বাচ্চারা কিন্তু মানতে, অভিভাবক কিন্তু এই স্বাস্থ্য নীতিটা মানতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে ওনার সাথে আমি একমত যে অভিভাবকদের কিন্তু এই স্বাস্থ্য নীতি বা স্বাস্থ্য যেটা আমরা বলতেছি, এখন যেটা বললেন যে পোস্ট কোভিড সিনড্রোম, যেটাকে আমরা লং কোভিড বলি, অর্থাৎ কোভিড কে সারার পরে যদি উপসর্গ থাকে, সেই উপসর্গ যদি 3 মাসের বেশি থাকে, সেটাকে আমরা লং কোভিড বলি। এখন পৃথিবীর সব দেশে এখন একটা 1.5 বছর হয়ে গেছে, তাদের স্টাডি এবং তাদের সমীক্ষা, তাদের গবেষণায় দেখা গেছে কতগুলি সিমটম থাকে। একটা হলো, প্রথম হলো তাদের ডিমেনশিয়া হয়, অর্থাৎ ব্রেইনের যে স্মরণশক্তিটা কমে যায়। দ্বিতীয় হলো সারা শরীরে ব্যথা হয়। তৃতীয় হলো যে চুল পড়ে যায়। পঞ্চম হলো তাদের গান নিতে অসুবিধা হয়। আরেকটা যেটা জিনিস হলো যে তাদের যে শরীরের যে বিভিন্ন স্থানে ব্যথা হয়। এবং আরেকটা যেটা মারাত্মক, যে তাদের শ্বাসকষ্ট, কাশি থেকে যায়। অর্থাৎ কোভিড এর মেইন প্রবলেম তো ফুসফুসে, কারণ আমাদের যেটা কোভিড ভাইরাসটা লাংসের যে এই অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইডের যে ট্রান্সফার, ওইখানে তো মেইন গন্ডগোল। ওইখানে যখন গন্ডগোল হয়, যে লাংসটা যদি বেশি ইনভলভমেন্ট থাকে অথবা রেসিডুয়াল যদি ইনভলভমেন্ট থেকে যায়, এবং সেটা আপনি জানেন যে কোনো জায়গায় ইনফেকশন হলে তারপরে সেটা ফাইব্রোসিস হয়, অর্থাৎ হিলিং বাই ফাইব্রোসিস। কারণ এই ফাইব্রোসিস যদি বেশি হয়, তাহলে লাংসের যে ট্রান্সফার অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সফারটা, সেটা যে সারফেস এরিয়া, সেটা কমে যায়। সেই জন্য তাদের কি হয়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়। এই জন্য দেখা যাচ্ছে 3 মাস পরে যাদের কাশি শ্বাসকষ্ট হচ্ছে, তারা আবার ডাক্তারের কাছে আসছেন। এবং সেই ক্ষেত্রে আবার এই আমরা যদি সিটি স্ক্যান বা এক্সরে করি, সেই যে রেসিডুয়াল যে এই ইনফেকশন মানে ফাইব্রোসিসটা দেখা যায়, সেই জন্য বলা হচ্ছে তাদের জন্য আলাদা পোস্ট কোভিড ক্লিনিক করতে হবে। ইউকেতে জানেন প্রায় 90টি ক্লিনিকে চিকিৎসা দিচ্ছে। আমাদেরও 2-1টা ক্লিনিক আমরা জানি, যে বঙ্গবন্ধুতে ঢাকা মেডিকেলে পোস্ট কোভিড ক্লিনিক আছে, তাদের এই চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে যেটা হয়, অ্যাসেসমেন্ট করা হয় তার লাংসের কার্যক্ষমতা, সেটা এক্সরে করে, স্পাইরোমেট্রি করে কতটুকু লাংস ফাংশন আছে, অক্সিজেন স্যাচুরেশন দেখা হয়, সবকিছু দেখে তাদের চিকিৎসা দেয়। যদি কাশি থাকে তার জন্য একটা চিকিৎসা, শ্বাসকষ্ট থাকে সেই জন্য একটা চিকিৎসা। তবে মনে রাখতে হবে, যাদের প্রিভিয়াস অ্যাজমা ছিল, প্রিভিয়াস তাদের সিওপিডি ছিল, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ভয়াবহ হয়। পরবর্তীতেও তারা কিন্তু শ্বাসকষ্ট, সেক্ষেত্রে সঠিকভাবে নির্ণয় করে চিকিৎসা দিতে হবে। তাছাড়াও একটা জিনিস, যে লাংসের যে ভেন্টিলেশনের জন্য পোস্ট কোভিড রিহ্যাবিলিটেশন ফর দ্য লাংস,
সেটারও কিন্তু একটা গুরুত্ব আমরা আছে। রিহ্যাবিলিটেশন সম্পর্কে জানবো। আমি তার আগে একটু ডাক্তার মোর্শেদা চৌধুরী আপনার কাছে আসতে চাই যে দীর্ঘদিন মানুষ কিন্তু ঘরবন্দি ছিল, বাড়ির বাইরে বের হতে পারেনি, তাছাড়া মানসিক একটা যে ট্রমা সেইটার মধ্য দিয়ে গিয়েছে সবাই। সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি একটু প্রফেসর শামীমের প্রশ্নের উত্তর সাথে কি অ্যাড করতে চাই যে লং কোভিড এর কিন্তু আরেকটা সিমটম হচ্ছে যে মানসিক সমস্যা, এবং Yes. যারা কোভিড থেকে মুক্তি পান, মানে ফিজিক্যালি ধরেন কোভিড নেগেটিভ হয়ে গেলেন, কিন্তু দেখা যায় যে তাদের একটা লং টার্ম মেন্টাল হেলথ ডিসঅর্ডার থেকে যায়, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, মুড চেঞ্জ, স্লিপ ডিসঅর্ডার। সো এইসব জিনিসগুলি কিন্তু অনেক দিন ধরে পারসিস্ট করে। তো এইগুলি যদি ট্রিটমেন্ট না করা হয় এবং এগুলি যদি প্রপারলি টেক কেয়ার না করা হয়, তাহলে কিন্তু এটা ভবিষ্যতে পারসিস্ট করে যাবে। এবার আমি আসি আপনার প্রশ্নে, যে আপনি প্রসঙ্গটা উত্থাপন করেছেন। প্যান্ডেমিক আসলে যুগে যুগে এসেছে এবং আসবে। সব ধরনের প্যান্ডেমিকই কিন্তু একটা কতগুলি মেজার্স নেওয়া হয়, রেস্ট্রিকটিভ মেজার্স, যেমন আইসোলেশন, কোয়ারেন্টাইন, তারপর সোশ্যাল ডিস্টেন্সিং এবং মুভমেন্ট রেস্ট্রিকশন, যেমন আমরা ঘরবন্দি থাকি। তারপরে এবং যাদের হয় তাদের কি হয়, স্টিগমা, সোশ্যাল স্টিগমা হয়, যে যাদের হয়েছে তাদের বাড়িতে কেউ যায় না, তাদের সাথে কেউ মেশে না। তারপরে হচ্ছে যাদের হয় নাই তাদের একটা ফিয়ার থাকে যে আমার হতে পারে যে কোনো সময়। তারপরে আরেকটা জিনিস আছে যে খুব ইম্পর্টেন্ট, যে হেডলাইন স্ট্রেস ডিসঅর্ডার, মানে হচ্ছে আমরা সারাদিন নিউজ দেখি, সারাদিন নিউজ পেপার পড়ি, এবং আপডেটেড হওয়ার জন্য। আপডেটেড হওয়া ভালো এক সার্টেন স্টেজ পর্যন্ত, কিন্তু এটা যদি আমরা সারাদিন পড়তে থাকি তাহলে কিন্তু মানসিক সমস্যা অ্যারাইজ করে। তাহলে এই যে সমস্যাগুলি দেখা গেল এই ইয়ের জন্য, প্যান্ডেমিকের জন্য, এবং আপনি যেটা বলেছেন যে যখন লকডাউন চলে তখন আমরা দীর্ঘদিন ঘরবন্দি থাকি, তারপরে আমাদের যে বাচ্চারা, শিশুরা এই যে 1.5 বছর ধরে স্কুল বন্ধ ছিল, তারা ঘরে ছিল, তাদের কোনো আউটডোর অ্যাক্টিভিটিস ছিল না। তো এবং অনেক মানুষ কাজ হারিয়েছে, তারপরে তাদের ইনকাম কমে গেছে। তো আমরা যদি মানসিক স্বাস্থ্যের কথা বলি যে অবনতি ঘটেছে, তার অনেক 101টা কারণ আসলে আছে। তো আমি 101টা কারণে না যে আমি খালি বলি যে আসলে কয়েকটা গ্রুপে মানুষ এফেক্টেড হয়েছে। যদি মোটা দাগে বলি, একটা হচ্ছে যে সাধারণ যে কোনো মুহূর্তে হতে পারে, তারপরে হচ্ছে যে তারা স্টিগমা, যেটা হচ্ছে যে কারো যদি হয়ে যায় তখন তাদেরকে স্টিগমাটাইজ করা হয়েছে। আর ওভারঅল একটা সবাই অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগেছে। আর যারা হচ্ছে সারভাইভ করেছে, অর্থাৎ যাদের করোনা হয়েছিল, ভালো হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে যেটা হয়েছে যে তাদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে, এবং তাদের একটা এবং তার পরবর্তীতে যেটা লং কোভিড হয়ে গেছে তাদের আবার অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্লিপ ডিস্টারবেন্স এগুলি ডেভেলপ করেছে। আর যদি আমি বলি যে হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছেন, যারা সরাসরি ফ্রন্টলাইনে সার্ভিস দিয়ে যাচ্ছেন করোনা রোগীদেরকে, তাদের 2 ধরনের সমস্যা দেখা দিয়েছে। একটা হচ্ছে যে রোগীর কাছ থেকে ইনফেকশন আমার হতে পারে, এরকম একটা ভয় সারাক্ষণ তাদের, অ্যাংজাইটি তাদের মধ্যে ছিল, এবং তার থেকে ডিপ্রেশন এবং নানান ধরনের ডিসঅর্ডার তৈরি হওয়া। আরেকটা হচ্ছে যে তাদের বাড়িতে যারা আছেন, যে তাদের বাবা মা আছেন, সন্তানেরা আছেন, আত্মীয় স্বজন আছেন, কেউ হয়তো অনেক ওল্ড এজ বা তাদের কোমরবিডিটি আছে, হাই রিস্ক গ্রুপ আছে, তাদের জন্য প্রতি তাদের দায়িত্ববোধ আছে, এবং তারা মনে করেন যে তাদের কারণে হয়তো ওনাদেরও কোভিড হতে পারে। তো এই যে একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, এবং এটা সবচেয়ে বেশি দেখা গেছে, এটা একটা রিসার্চ রিপোর্টই বলছে যে আইসিইউতে যারা কাজ করে, ইমার্জেন্সি ইউনিটে যারা কাজ করে, আইসোলেশন কর্নারে যারা কাজ করে, তাদের মধ্যে বেশি দেখা গেছে। তারপরে যদি আমরা বলি যে স্কুল চিলড্রেনদের কি হচ্ছে, যে আমি আগেই বলেছি যে যেহেতু তারা কোনো আউটডোর অ্যাক্টিভিটিস করতে পারছে না, স্কুলে যেতে পারছে না, তারা কি করছে, গ্যাজেটে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এবং তারা সারাদিন মোবাইলে খেলছে বা টিভি দেখছে, বা মানে এমন অ্যাক্টিভিটি করছে যেগুলি আসলে সোশ্যালাইজেশনে হচ্ছে না তাদের, এবং সেটা কিন্তু একটা বাচ্চার মানসিক বিকাশের জন্য একটা চরম বাধা। সো এইভাবে, এবং এটা কিন্তু আস্তে আস্তে এটা অ্যাডোলেসেন্টদের জন্য আরো বেশি প্রযোজ্য, বিশেষ করে যারা উঠতি বয়সী বাচ্চারা, তাদের জন্য। এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে বলা যায় যে মানসিক স্বাস্থ্যের উপর অনেকটাই প্রভাব পড়েছে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে আসছি। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন।
দর্শক আপনাকে আরেকটু জোরে বলতে হবে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শকের সংযুক্তি হয়তো বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিচ্ছি। দর্শক আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। দর্শকের সংযুক্তি হয়তো বিচ্ছিন্ন হয়েছে, আমরা আলোচনায় ফিরছি, পরে আবার হয়তো দর্শকের প্রশ্ন নেব। ডাক্তার শামীম আহমেদ, আমি আপনার কাছে করতে চাই, জি, এই যে উনি যেটা মানসিক স্বাস্থ্য, আপনি জানেন এই 1 বছরে আপনার 34,000 আত্মহত্যার আপনার রেকর্ড আছে, সে তার ভিতরে 200 উপরে শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এই মানসিক ডিপ্রেশন। আমি বলতে চাই না সেটা কোভিডের জন্য, কোভিড ছাড়াও প্রায় 28,000 বা 26,000 লোক এমনি মারা যায়, কিন্তু এই কোভিডের ইফেক্টে দেখেন 200 জন উপরে শিক্ষার্থী আত্মহত্যা, দিস ইজ রেকর্ডেড। সো এটা একটা ভয়াবহ চিত্র, ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন এই কোভিডের জন্য। জি, আমরা এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত শুনবো। নিয়ে নিচ্ছি একজন দর্শকের ফোন। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সিলেট থেকে বলছি, আব্দুল কাইয়ুম রফিক। জি দর্শক বলুন। জি, আমি আসলে আমার করোনা পজিটিভ হয়েছিল আজ থেকে 1 মাস আগে। জি, কিন্তু আমি পজিটিভের পরে আমার যখন নেগেটিভ হয় তখন আমি সুস্থ হয়ে অফিস করছি, কিন্তু এই সপ্তাহখানেক পরে আমার বাম পায়ের উরুতে প্রচন্ড ব্যথা। এখন এই ব্যথা আমি কমাতে পারতেছি না, যেন জ্বলতেছে উরুতে, আবার পরে জি দর্শক আমাদের সাথেই থাকুন। ডাক্তার শামীম আহমেদ, আপনার কাছে আমি প্রশ্নের উত্তরটি শুনবো, তবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী, এবং আজকে আমাদের অতিথি হিসেবে আছেন ডাক্তার শামীম আহমেদ, সাবেক পরিচালক জাতীয় কিডনি ইনস্টিটিউট, এবং আরও আছেন ডাক্তার মোর্শেদা চৌধুরী, পরিচালক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ব্র্যাক। ফিরছি আলোচনায়। ডাক্তার শামীম আহমেদ, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন বিরতির আগে যে তিনি 1 মাস আগে কোভিড পজিটিভ ছিলেন, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর তার উরুতে ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে আপনার কি পরামর্শ আছে? সাউন্ড শুনতে পাচ্ছি না। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, এবার শুনতে পাচ্ছি। জি, দর্শকের প্রশ্নটি আপনি নিশ্চয়ই শুনেছেন যে কোভিড। জি, হ্যাঁ, কাইম সাহেব বলতে ফোন করেছিলেন, ওনার 1 মাস আগে কোভিড পজিটিভ ছিলেন, এখন নেগেটিভ, কিন্তু ওনার পায়ে ডান দিকে প্রচন্ড ব্যথা হচ্ছে। এটা কোভিড রিলেটেড হতে পারে, কোভিড আনরিলেটেড হতে পারে, তবে আনরিলেটেড হওয়ারই সম্ভাবনা। এরকম কিছু নাই যে কোভিডের থেকে সিভিয়ার পেইন ইন দ্য রাইট লেগ। যেটা হয় এই বয়সে ওনার কোনো ডাউট, যেটা আমরা বলি ইউরিক অ্যাসিড বেশি যেতে পারে, অথবা আর্থ্রাইটিস, রিউমাটয়েড মনোআর্টিকুলার আর্থ্রাইটিস, অর্থাৎ গিরার জয়েন্টের গিটায় ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, সেটা হওয়ারই সম্ভাবনা। যেটা করুন, আপনি একটু ইউরিক অ্যাসিড লেভেলটা করুন, এবং আপনার লোকাল একজন ডাক্তারকে দেখিয়ে পরামর্শ নিয়ে ব্যথার জন্য ওষুধ দিবে, এবং সেই সাথে আপনার যেটা যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে সেটাও দেবে। আর আপনি যদি কোভিডের জন্য হয় সেটাও কিন্তু ওনারা ধরতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় ওনার কোভিড রিলেটেড না, আনরিলেটেডই হবে। সেটা আপনি কোনো ব্যথার ওষুধ খাওয়ার আগে, যেহেতু আমি কিডনি বিশেষজ্ঞ, আপনার ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, কিডনিটা ভালো আছে কিনা দেখে নেবেন। অনেক সময় ব্যথার ওষুধকে কিডনির যে কার্যক্ষমতা যাদের কম থাকে তাদের কিন্তু কিডনিটা ড্যামেজ হয়ে যায়। সেই জন্য আমি একটা ভালো পরামর্শ দিতে চাই যে আপনি একটা ডাক্তারের পরামর্শ নেন, 3টা টেস্ট করেন, আপনার ডায়াবেটিস, কিডনি এবং ব্লাড প্রেশার, এই 3টা করে আপনি একটা চিকিৎসা। সেই সাথে আরো একটু জানবো, আপনি যেহেতু পোস্ট কোভিড কমপ্লিকেশনের হিসেবেও বলেছিলেন যে মাংসপেশিতে ব্যথা হতে পারে, যদি কোভিড রিলেটেড কারণে মাংসপেশিতে ব্যথা হয় সেক্ষেত্রে কি করণীয় আছে? সেক্ষেত্রে ব্যথার ওষুধ তো দেওয়া যাবে, ব্যথার ওষুধ দেওয়া যাবে, কিন্তু ব্যথার ওষুধ দেওয়ার আগে যেটা আমরা বলি, ওনার বয়সটা দেখতে হবে, ওনার ডায়াবেটিস আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, বা ওনার কোভিডের অন্যান্য উপসর্গ আছে কিনা।
যদি না থাকে ব্যথা ওষুধ দেওয়া যাবে, তবে জি। অবশ্যই ব্যথা ওষুধ দেওয়ার আগে ওনার কিডনি ফাংশনটা দেখে নিতে হবে। জি আমরা অনেক রোগী পাই ধন্যবাদ। যাদের আমরা kidney আবার আসবো আপনার কাছে। ডাক্তার মোর্শেদা চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছিলাম। এই যে মানসিক স্বাস্থ্যর ব্যাঘাত ঘটলো, এটাতে আমাদের করণীয় কি আছে? এ থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের অনেকগুলি উপায় আছে, তার মধ্যে আমি একটা একটা করে বলছি। প্রথমে হচ্ছে যে বুঝতে হবে আসলে যে কারো সমস্যা হয়েছে কিনা বা নিজের সমস্যা হয়েছে কিনা, সেই জন্য সবাইকে সচেতন হতে হবে। তো সচেতন হওয়ার পরে এখন আমি বুঝলাম বা আমার যে ফ্যামিলি মেম্বার বা আমার প্রতিবেশী কারো সমস্যা হয়েছে, তখন কি করতে হবে সেটা হচ্ছে যে প্রথম জিনিস যেটা ফার্স্ট রেসপন্স, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। সেই সাইকোলজিক্যাল ফার্স্ট এইড দিতে হবে। সেই ফার্স্ট এইড কিন্তু দিতে কোনো এক্সপার্টের দরকার নাই, কোনো ডাক্তারেরও দরকার নাই। সেটা যে কোনো কেউ দিতে পারে, যে কোনো আমি আপনি যে কোনো কেউ দিতে পারে সেটা। এবং সেটা কি, সেটা হচ্ছে শোনা, যে তার সমস্যাটা কি, মনোযোগ দিয়ে শোনা, মানে তাকে কোনো জাজমেন্ট না করা, অর্থাৎ তার দায় বা বিচার না করা, তাকে কোনো বিচার বিবেক না করে তার সমস্ত কথা মন দিয়ে শোনা, যা বলবে সে শোনা। এবং তারপরে অ্যাসেস করা, বোঝার চেষ্টা করা যে আসলে তার কি হয়েছে, এবং তাকে কানেক্ট করে দেওয়া যে তার আসলে কি ধরনের সেবা দরকার। এইটা হচ্ছে প্রথমে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। তখন সে যে কমফোর্টটা পাবে, সেই কমফোর্ট যখন সে পাবে, তখনই কিন্তু সে তার কথাগুলি, মনের কথাগুলি বলবে। এবং সে যখন ডাক্তারের কাছে যাবে বা যখন সে কাউন্সিলরের কাছে যাবে, তখন সে সেই কথাগুলি সে বলতে পারবে এবং তারা তখন তাকে পরবর্তী সাপোর্টটা দিতে পারবে। তারপরে হচ্ছে যেটা করতে হবে যে এই যে টিভি, নিউজ, মিডিয়া, এগুলি থেকে ব্রেক নিতে হবে। যদি আমি বুঝতে পারি যে আমার সমস্যা হচ্ছে, আমি আর নিতে পারছি না, আমার ঘুম হচ্ছে না, আমি খেতে পারছি না, আমি কিছু করতে পারি, আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমার লাইফ বৃথা, আমাকে ছাড়া সবার চলবে, আমার জন্ম বৃথা, এই ধরনের মানে নেগেটিভ চিন্তা যেটা, সেটাই তো আসলে হচ্ছে মেন্টাল হেলথ ডিসঅর্ডারের একটা সাইন। তো এরকম যখন হবে, তখন আমাদেরকে এইসব নিউজ, টিভি, মিডিয়া এগুলি থেকে টোটালি ডিসকানেক্টেড হয়ে যেতে হবে। এইসব কারণ এগুলি দুঃসংবাদগুলো এড়িয়ে চলতে হবে। সেক্ষেত্রে হ্যাঁ। বিনোদনমূলক অনুষ্ঠানগুলো তারা দেখতে পারেন। যেটা তার ভালো লাগে, এবং পরবর্তী কথাই বলতে যাচ্ছিলাম, তাকে সেটাই করতে হবে যেটা তার ভালো লাগে। ধরো তার মুভি দেখতে ভালো লাগে, তার গান শুনতে ভালো লাগে, তার যে কাজটা করতে ভালো লাগে, তাকে সেই কাজগুলি করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তাকে সোশ্যালি কানেক্টেড হতে হবে, অর্থাৎ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। এবং এটা টেলিফোনে হতে পারে বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে পার্সোনালি হতে পারে, কিন্তু মানুষের সাথে এই যে কথা বলা, এর মাধ্যমে কিন্তু আমাদের মনের অনেক ভার দূর হয়ে যায়। এবং এইটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো একটা রেমেডি, সুস্থ থাকার একটা ভালো উপায়, যে মানুষের বন্ধু বান্ধবের সাথে কথা বলা বা আত্মীয় স্বজনের সাথে কথা বলা। এবং তারপরে ফাইনালি হচ্ছে, যদি আমি মনে করি যে না, আমি আর এগুলিতে কোনো কাজ হচ্ছে না, তাহলে হচ্ছে এক্সপার্টের হেল্প নেওয়া। এবং সেখানে হচ্ছে আমাদের দেশে এখন যে হেল্পলাইন গুলি আছে, যে 333 আছে, তারপরে হচ্ছে স্বাস্থ্য বাতায়ন আছে, ওখানেও যদি বলা হয় যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে, তাদের সেখানেও কিন্তু সার্ভিস আছে। মানসিক স্বাস্থ্যটার প্রতিও মানে দায়িত্বশীল এবং গুরুত্ব দিতে হবে, সেইভাবে করে কিন্তু পদক্ষেপগুলো নিতে হবে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে ফিরছি। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এক সপ্তাহ আগে জ্বর হয়েছে। জ্বর হওয়াতে আমার নাকে কোনো গন্ধ শুকতে পাই না, আর আমি কোনো কিছু স্বাদ পাই না। এটা কি করোনার কোনো লক্ষণ আছে? জি, ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন, প্রশ্ন উত্তর দেব। তার আগে আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে ফিরছি। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। দর্শক আরেকটু জোরে বলতে হবে। জি, আমি নয়ন বলছিলাম ঢাকা থেকে। জি দর্শক বলুন। যে আমার একটি প্রশ্ন আছে, যে আমার এক বন্ধু, সে সবসময় বিভিন্ন মানসিক সমস্যায় ভোগে আর কি। সে সবসময় হতাশ থাকে বা বিভিন্ন মানুষের কান্নার মধ্যে এবং হচ্ছে বিভিন্ন মানুষের ক্ষতি করবে, সেরকম আর কি ভাবতে আর কি ভাবে, যেটা আসলে কি ধরনের মানসিক সমস্যা?
জি, ধন্যবাদ। দর্শক আমাদের সাথেই থাকুন। প্রথম প্রশ্নটির উত্তর জেনে নিব ডাক্তার শামীম আহমেদ আপনার কাছ থেকে। প্রথমে যে প্রশ্ন ভদ্রলোক প্রশ্ন করেছিলেন, ওনার প্রশ্নটা ছিল, একটু হিন্টস দিলে ভালো হয়। এক সপ্তাহ আগে ওনার জ্বর হয়েছে, ওনার নাকে কোনো ঘ্রাণ পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কি কোভিড এর সম্ভাবনা আছে? জ্বর একটু দেখুন, এখন তো একটা যেটা অবস্থা কোভিড এর জন্য, যদি ঘ্রাণ না পায়, স্বাদ না পায়, স্বাদটা তো টেস্ট বাট আলাদা জিনিস, তখন কিন্তু আমরা কোভিড এর সিমটম উপসর্গ হিসাবে ধরে নেই এবং জ্বর থাকলে। কিন্তু শুধু যে এই কোভিড থেকে যে ঘ্রাণ পাবে তা না। আপনি জানেন নাকের ভিতর যে অলফ্যাক্টরি নার্ভ থাকে, সেটা যদি তার সর্দি এবং নাকটা ব্লক থাকে, ইনফেকশন থাকে, সেটাতেও কিন্তু আপনি নাকে ঘ্রাণ নাও পেতে পারেন। তবে যেহেতু আমরা কোভিড পিরিয়ডে আছি, আমার মনে হয় ওনার কোভিড টেস্টটা করিয়ে দেখা উচিত যে কোভিড আছে কিনা। আর যদি কোভিড না থাকে, তাহলে লোকাল একটা চিকিৎসা, যেটা আপনি এখন একটা যেটা করেন, গরম পানিটা গার্গল করেন, একটা অ্যান্টিহিস্টামিন খান, আপাতত 2-4 দিন দেখেন জ্বরটা আর অন্যান্য উপসর্গ আছে কিনা। তা না হলে আপনি একটা কোভিড টেস্ট করে স্টেট হয়ে কোভিড টেস্ট করেন, করে দেখেন যে আপনি কোভিড ইনফেক্টেড কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন। স্টেট কাট হয়ে কোভিড টেস্ট করে নিলে ভালো হয়, ওনার যে চিন্তা সেটা দূর হয়ে যাবে। জি, ডাক্তার মোর্শেদা চৌধুরী আপনার কাছে দ্বিতীয় প্রশ্নটির উত্তর জেনে নিতে চাই। দর্শক জানতে চেয়েছেন যে পোস্ট কোভিড পিরিয়ডে যে হতাশা, সেটি আসলে কাটানোর উপায় কি? সব হতাশা কাটানোর উপায় কিন্তু ওই একই ফর্মুলা, যে প্রথমে হচ্ছে যে কারণগুলি আপনার হতাশাকে ট্রিগার করে, অর্থাৎ যদি কেউ কারো করোনার জন্য হয়ে থাকে, ধরেন আপনি বলেছেন আপনার বন্ধুর বোধহয় করোনা হয়েছিল, আমি ঠিকমতো শুনতে পাইনি। যদি করোনা হয়ে থাকে, তাহলে কি হয়, মানুষের ফিয়ার অফ ডেথ হয়, যে আমি শ্বাসকষ্ট যখন হয় তখন মানুষ মনে করে যে আমি বোধহয় মারা যাচ্ছি, মারা যাচ্ছি। তো ওই যে ট্রমাটা কিন্তু তার ভিতরে অনেকদিন থেকে যায়। তো ওই ট্রমা থেকে তাকে বের হয়ে আসতে হলে যেটা করতে হবে, যে তাকে ওই আপনাদের সবার বন্ধু বান্ধবের সাথে কথা বলতে হবে, এবং এই জিনিসটাই বলতে হবে যে আমার এই ভয়টা, আমি ভয় পাই যে আমি বোধহয় মারা যাব বা আমি মারা যাচ্ছি। তো এইটা আপনাদের সাথে শেয়ার করতে হবে, বা বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে হবে, এবং তাকে তার শরীরের যত্ন নিতে হবে। এবং শরীরের যত্নটা কিরকম, একটা হচ্ছে যে তাকে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, এবং যে রেগুলার সে যে অসুখের আগে যেভাবে খেতেন সেইভাবে তার ডায়েটটা মেনটেন করতে হবে, এবং তার স্লিপ সাইকেল যেটাকে বলে, অর্থাৎ যেভাবে রেগুলার ঘুমাতেন সেভাবে সেটা মেনটেন করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা হচ্ছে তাকে এক্সারসাইজের একটা অভ্যাস করতে হবে। এক্সারসাইজ কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তারপরে হচ্ছে তার যে যে জিনিসগুলি তাকে আনন্দ দেয়, আমি যেটা আগেও বলেছি, সে আনন্দদায়ক কাজগুলি তাকে করতে হবে। যদি বই পড়তে ভালো লাগে তাহলে বই পড়বে, যদি গল্প করতে ভালো লাগে গল্প করবে। আর হচ্ছে যে আপনাদের এরপরও যদি এই যুগগুলি না যায়, তাহলে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে। জি, আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী, এবং আমাদের সাথে আছেন ডাক্তার শামীম আহমেদ, সাবেক পরিচালক জাতীয় কিডনি ইনস্টিটিউট, এবং আরও আছেন ডাক্তার মোর্শেদা চৌধুরী, পরিচালক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ব্র্যাক। ফিরছি আলোচনায়। ডাক্তার শামীম আহমেদ, আপনার কাছে আসতে চাই। আমরা প্রথমেই শুনেছিলাম যে পোস্ট কোভিড সিনড্রোমের কারণে অনেকেই কোনো কিছু মনে রাখতে পারছে না, মানে ডিমেনশিয়া হচ্ছে। তাদের ক্ষেত্রে আসলে রেমেডি কি আছে, কি ধরনের চিকিৎসা তারা নিতে পারেন? প্রশ্নটা শোনা যাচ্ছে না। জি ডাক্তার শামীম আহমেদ, আমার প্রশ্নটা ছিল যে অনেকেই পোস্ট কোভিড সিনড্রোমে মনে রাখতে পারছেন না কিছু, ডিমেনশিয়ায় ভুগছেন। যেহেতু অনেক শিক্ষার্থীরাও কিন্তু এই কোভিডে আক্রান্ত হয়েছিল, সেক্ষেত্রে এই যে ভুলে যাওয়া, এর জন্য কি করণীয় আছে? ডিমেনশিয়া তো, যেটা আমরা একটা স্টাডি জুলাই মাসে একটা ল্যান্সেটে, তারপর নিউ ইংল্যান্ড জার্নালে বেরিয়েছে, কোভিড এর ডিমেনশিয়ার এটা একটা পার্সেন্টেজ বলছে আপ টু 30 to 40% ডিমেনশিয়া, এবং সেই জন্য এই ডিমেনশিয়ার জন্য অনেকেই তার অর্গানাইজেশনের চাকরিও হারাচ্ছে। তো কাজেই এটা যেহেতু ব্রেইনের সাথে ব্রেইনের সাথে ইনফেকশন যদি চলে যায়, সেই ক্ষেত্রে এই ডিমেনশিয়াটা হয়, এবং সেই সাথে মায়ালজিয়া, শ্বাস হইলে ব্যথা, যেটা একটু আগে উনি বললেন,
আসলে ব্যথা হয়, এবং লাংসের যেটা ইনভলভমেন্ট সেটা তো আপনারা জানেন। আর যেটা আমরা তো যতটুকু বাচ্চারা যারা হয়েছে তাদের বাচ্চাদের যেটুকু হয়েছে বা ইয়েতে হয়েছে, আমাদের সংখ্যা তো এত বেশি না, কারণ এই পর্যন্ত আপনার 15,61,000 শনাক্ত হয়েছে, সবাই ভালো হয়েছে। এর ভিতরে যদি লং কোভিড বা পোস্ট কোভিড সিমটম যদি থাকে তাহলে সংখ্যাটা খুব বেশি হবে না। তার ভিতরে বাচ্চাদের সংখ্যা আমার মনে হয় ছাত্রদের সংখ্যা সেক্ষেত্রে খুব বেশি হবে কলেজ না। এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে, তো তাদের ক্ষেত্রে এই ভুলে যাওয়াটা কিন্তু মারাত্মক হতে পারে তাদের পড়াশোনার ক্ষেত্রে। আবার অনেকেই কিন্তু বলছে যে ডিমেনশিয়ার সাথে সাথে কথা বলতেও কিছুটা প্রবলেম হচ্ছে, স্লারিং যেটাকে বলা হয়, এরকমটাও হচ্ছে। সেক্ষেত্রে করণীয় কি আছে? কোভিডের যে সিমটম, কোভিড যদি ইনভলভ করে সব সিস্টেমেই করতে পারে, তো মেইনলি যেটা এটা আক্রান্ত মানে সবচেয়ে ভয়াবহ হলো লাংস, তারপরে ধরেন কিডনি, তারপরে হার্ট, তারপরে ব্রেন, তারপরে এভরি সিস্টেম হতে পারে। কিন্তু যেটা হলো যে যাদের হচ্ছে তাদের যদি রিহ্যাবিলিটেশন করা যায়, সঠিকভাবে চিকিৎসা করা যায়, এটা হয়তো আমাদের জন্য এত প্রবলেম হবে না, যেহেতু আমাদের সংখ্যা এত বেশি না। এবং যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট যারা এখন আপনি জানেন কলেজে ইউনিভার্সিটি, তাদের কিন্তু ভ্যাকসিন, একটা ভ্যাকসিন না হলে যাদের ছাত্রাবাসে ঢুকতে দিচ্ছেন না, সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হচ্ছে। যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছে তাদের ইমিউনিটি এবং তাদের ভ্যাকসিন দিয়ে এখন তারা ভালোই আছে, এটা আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে না। জি, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিচ্ছি। 17 বছরের বয়সে কিন্তু ভ্যাকসিন দেওয়ার একটা পরিকল্পনা আছে, সেটা সরকার চিন্তা করতেছে। একটা স্টাডি গ্রুপ করা হয়েছে, যেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ফাইজার এর যে ভ্যাকসিনটা সেটা বাচ্চাদের কিছু মানে দেওয়া যেতে পারে, মানে বাচ্চা মানে 12 থেকে 17 বছর, এবং সেটা একটা কমিটি করে দেওয়া হয়েছে, তারা এটা যাচাই বাছাই করে যদি দেওয়া যায় এই বাচ্চাদেরও ভ্যাকসিন দেওয়া, বাচ্চা মানে 12 থেকে 17 বছর স্কুল গোয়িং চিলড্রেনদের ভ্যাকসিন দেওয়ার। জি, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা প্রশ্নটি নিয়ে ফিরছি। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বনশ্রী থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হলো যে কাগজে করোনা ভাইরাস বাঁচতে পারে কিনা, বিশেষ করে বই খাতা পেপার টাকা, এবং বাঁচলে কতক্ষণ বাঁচতে পারে? জি, ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন, প্রশ্নের উত্তরটি অবশ্যই দেয়া হবে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে, পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আরিফ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। জি, আমার প্রশ্নটা হলো, মানে আমি ভ্যাকসিন দিয়েছি দুইটাই, এখন সামনে যদি ইউনিভার্সিটি খুলে যায়, মানে এই ভ্যাকসিনের কতটা, মানে আমরা কত ইমিউনিটি সিস্টেম কতটা পাবো আর কি। আর একটা কোশ্চেন হলো আমার আম্মুর ব্যাপারে, সেটা হলো আমার আম্মুর ডায়াবেটিস আছে, তারপর অ্যালার্জি আছে, তো উনি কি ভ্যাকসিন দিতে পারবে কিনা? জি, ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। ডাক্তার মোর্শেদা চৌধুরী, আপনার কাছ থেকে প্রথম প্রশ্নটির উত্তর জানতে চাই যে কাগজের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় কিনা। এখন তো বলা হচ্ছে যে এক সময় বলা হতো যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো খুব সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তরটি শুনবো। আচ্ছা, আসলে এখন যেটা বলা হয় যে আগে বলা হতো ড্রপলেট বা জলকণার মাধ্যমে এটা ছড়ায়, অর্থাৎ জলকণা যদি কোনো সারফেসে পড়ে সেইখানে কয়েক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে এবং তারপরে সেখানে যদি কারো হাত লাগে সেখান থেকে মুখে যে তারপর ছড়ায়। কিন্তু এখন বলা হচ্ছে এই এত ছোট জলকণা যেটা বাতাসের মাধ্যমে ছড়ায়, সুতরাং কাগজ নিয়ে অত চিন্তা না করে আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা আসলে বাতাসের মাধ্যমে ছড়ায়। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আরো একজন দর্শক ছিলেন, তার উত্তরটি জেনে নিব। ডাক্তার শামীম আহমেদ। আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। ওনার ডায়াবেটিস আছে, ওনার অ্যালার্জিক আছে, ভ্যাকসিন দিতে পারবে কিনা? ডেফিনেটলি উনি ভ্যাকসিন দিতে পারবেন, কারণ আমরা আগেই বলেছি যারা মানে ঝুঁকিপূর্ণ, ডায়াবেটিস, কিডনির রোগ, রেসপিরেটরি প্রবলেম, হার্টের প্রবলেম, তাদের জন্য প্রথম ভ্যাকসিন, যাদের বয়স বেশি। ওনার যে অ্যালার্জিকের কথা বলতে, বাংলাদেশে এমন কোনো লোক নাই যার কিছু অ্যালার্জি, তবে এরকম অ্যালার্জিক হয়েছে যে ওনার অ্যালার্জিকের জন্য ওনার ব্লাড প্রেশার শকে চলে গেছিল এবং তাকে ইনজেকশন দিয়ে ভালো করতে, সেই ক্ষেত্রে আপনার রেস্ট্রিকশন। আদারওয়াইজ অল্প অ্যালার্জির জন্য কোনো চিন্তা করতে হবে না, আপনি একটু অ্যান্টিহিস্টামিন খেয়ে আপনার মাকে ভ্যাকসিন দিবেন, কারণ আপনারাই হলো ঝুঁকিপূর্ণ, আপনার মাই বেশি ঝুঁকিপূর্ণ ডায়াবেটিসের জন্য, অবশ্যই ভ্যাকসিন দিবেন। জি, আরো একটি প্রশ্ন ছিল যে তিনি টিকা নিয়েছেন, এখন ইউনিভার্সিটি খুলে দিলে সেই টিকা তাকে কতটুকু প্রোটেকশন দিবে? ও আচ্ছা, ইয়েস, ওইটা খুবই, আপনি দুইটা টিকা দিলে বলা হয় 70 থেকে 80% আপনার প্রোটেকশন থাকবে, অর্থাৎ দুইটা বুস্টার ডোজে দেওয়ার পরে অ্যান্টিবডি 80% ক্ষেত্রে পাওয়া যায়।
আপনি কোন গ্রুপের ভ্যাকসিন দিয়েছেন সেটার উপর নির্ভর করবে। তবে আপনি নিশ্চিন্তে আপনার ভ্যাকসিন, আপনার অ্যান্টিবডি তৈরি আছে, এইটা নিয়েই আপনি ইউনিভার্সিটি যাবেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। আপনি ভ্যাকসিন নিয়েছে বলেন যে আপনার পরবর্তীতে ইনফেকশন হবে না, সেটা কিন্তু ঠিক না। আপনার প্রোটেকশন থাকতে হবে, অর্থাৎ আপনি মাস্ক পরে চলবেন, সোশ্যাল ডিস্টেন্স, এবং যতটুকু পারবেন আপনার পার্সোনাল হাইজিন মেনটেন করে চলবেন। অবশ্যই আপনি সুরক্ষায় আছেন এবং আপনি ইউনিভার্সিটি জয়েন করুন, আপনি পড়ালেখা শুরু করুন। জি, ডাক্তার মোর্শেদা চৌধুরী, আপনি যদি এর সাথে খুব সংক্ষিপ্তভাবে কিছু যুক্ত করতে চান। হ্যাঁ, আমি ওই যে যেটা ডিমেনশিয়া বলেন, এটাকে আসলে ব্রেইন ফগ বলা হয়, অর্থাৎ ঠিকমতো চিন্তা ভাবনা করতে পারে না, মনে রাখতে পারে না, এটাকে নাম হচ্ছে ব্রেইন ফগ। তো এইটার আসলে কোনো এখনো স্পেসিফিক কিওর আবিষ্কার হয় নাই, কিন্তু বলা হয় যে মেডিটেশন করলে, এক্সারসাইজ করলে এইটার, আর হচ্ছে টক থেরাপি, মানে হচ্ছে কথা বললে এটার উন্নতি হয়। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে মোবাইল, ল্যাপটপ এগুলি কম ইউজ করতে হবে, তাহলে এই জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়া। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আয়োজনে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। নিউজ 24 এর সাথেই থাকুন।